আসলে আমরা রাজনীতির নামে সময়টা পার হওয়ার পর অনেক কথা বলি, কিন্তু সময় যেটা পার হয়ে যায় সেটা তো আর ফেরত আসে না। কাজে সবই রাজনীতি। দীর্ঘ ১.৫ দশক পর বাংলাদেশে বইছে নির্বাচনী হাওয়া। তবে এবারের লড়াইয়ের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এক সময়ের রাজপথের সাথী, দীর্ঘ সময়ের জোটসঙ্গী, কিন্তু রাজনীতির দাবার চালে আজ তারা মুখোমুখি। নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের একটি সাক্ষাৎকার ওলট পালট করে দিয়েছে দীর্ঘদিনের চেনা সমীকরণ। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জামায়াতের সাথে কোনো ঐক্য সরকার নয়। তারেক রহমানের এমন সিদ্ধান্তের পেছনে কি কারণ? এটা কি গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল পাওয়ার আকুতি, নাকি একক ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণের লড়াই? তবে কি ১২ ফেব্রুয়ারির মহাযুদ্ধে ভাঙতে চলেছে পুরনো সব জোটের অঙ্ক? ক্ষমতার মসনদ কি ভাগাভাগি হবে, নাকি নতুন অধ্যায় শুরু হবে বাংলাদেশে? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আমাদের আজকের আলোচনার বিষয় ঐক্য নয়, একক সরকার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আমার সঙ্গে যুক্ত হবেন দুজন অতিথি। চলুন পর্যায়ে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আরও আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাহবুব আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি তারেক রহমানের রয়টার্সের সাক্ষাৎকার নিয়ে বলছিলাম, আমরা তো দেখেছি ২০০১ থেকে ৬ মেয়াদে বিএনপি জামায়াত জোট সরকার গঠন করেছিল। এবার তারেক রহমান সুনির্দিষ্টভাবে জানিয়ে দিলেন যে জামায়াতকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবেন যদি তারা জনগণের ভোটে নির্বাচিত হন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান যে বলেছেন যে প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দল কে হবে, এই যুক্তি কি গণতন্ত্রকে শক্তিশালী করার সদিচ্ছা, নাকি আন্তর্জাতিক মহলের কাছে জামায়াত মুক্ত প্রতিচ্ছবি তৈরির চেষ্টা? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। আপনি যেই প্রসঙ্গটি বললেন, মন্তব্য করলেন যে প্রতিপক্ষের সঙ্গে এই যে বিরোধ এবং সেটাকে কিভাবে তিনি দেখছেন তারেক রহমান, এটা আমরা কয়েকভাবে বিশ্লেষণ করতে পারি। এক নম্বর, যে বিএনপি যেই পর্যায়ে এখন আছে বর্তমানে, আওয়ামী লীগবিহীন যে রাজনীতি এবং নির্বাচনের আগে একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আসলে জামাত। এবং জামাত এমন কিছু অভিযোগ নিয়ে আসছে, এমন কিছু তাদের আলোচনা, বিভিন্ন রকমের মন্তব্য, নানান ধরনের বক্তব্য নিয়ে আসছে, যেগুলো আসলে ঠিক এতদিনকার সখ্যের সঙ্গে যায় না। যেমন বিএনপিকে দুর্নীতিগ্রস্ত দল বলছে জামায়াত। তো দুর্নীতিগ্রস্ত দল যদি বলে থাকে, তাহলে ২০০১ থেকে ৬ সালের নির্বাচনের পর যেই সরকার গঠিত হলো, সেই সরকারের অন্যতম অংশী ছিল জামাত। তাহলে দুর্নীতির বড় দায় তো তাদের উপরেও পড়ে। তাহলে তারা কি করে বলছে যে বিএনপি এত বড় দুর্নীতিবাজ? এক রকমের একদেশদর্শী এক আচরণ। তারপরে দেখুন যে যে ঘটনাগুলো ঘটেছিল, যেগুলো নিয়ে বিএনপিকে অনেক কথা শুনতে হয়েছে, বিশেষ করে ২১শে আগস্টের যে ঘটনাটি, কিংবা 10 ট্রাক অস্ত্র মামলা, যেগুলো নিয়ে বিভিন্নমুখী অনেক ধরনের তৎপরতা আছে, কিন্তু সেই জায়গায় কিন্তু আসামি হতে হয়েছে তারেক রহমানকে অথবা বিএনপি নেতৃবৃন্দকে। সেখানে কিন্তু জামাত সেই অর্থে সেই ঘটনাগুলোর সাথে তাদের সংশ্লিষ্টতা, অনেক রকমের গুজব শোনা গেল, অনেক ধরনের অভিযোগ শোনা গেল, মামলা কিন্তু হয়েছে বিএনপি নেতৃবৃন্দের দিকে, আর কি অভিযোগের তীর গেছে তাদের দিকে। সবকিছু মিলিয়ে বর্তমানে যে পরিস্থিতি এসছে, বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানের পর, যেন বা জামাত এবং শিবির, তাদের যে ছাত্র সংগঠন, তারাই সমস্ত সাফল্যের সিংহভাগ নিয়ে নিতে চাইল। যদিও গত মূল যেই আওয়ামী লীগের দুঃশাসনের সময় হত্যা, কি বলে, মামলা এবং হামলা, সেই সমস্ত বিএনপির কর্মীদের উপরে বেশি হয়েছিল। প্রায় ৫০ লক্ষ বিএনপি নেতাকর্মীর নামে মামলা ছিল, এবং তাদেরকে ১২-১৩ বছর তারা অনেকে ঘরে ফিরতে পারেনি। জামাতেরও ছিল, শিবিরেরও ছিল, কিন্তু বিএনপির সংখ্যা অনেক বেশি ছিল। কারণ গ্রাহ্য নির্বাচনগুলোতে বিএনপির ভোট শতকরা ৪০%, জামাতের ৩ থেকে ৭%। কাজে ভোটের দিক থেকে তো বিএনপি অনেক বড় দল, কিন্তু তারপরেও যে এখন যে পরিস্থিতি মাঠে দেখা যাচ্ছে, সেখানে প্রায় কঠিন একটি লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছে জামাত, এবং সেইখানে যে সমস্ত পয়েন্ট তারা সামনে আনছে, সেগুলো কিন্তু এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতির পথ সেখানে খুলছে তারা। বিএনপি একটি উদারপন্থী, মধ্যপন্থী দল হিসেবে
মুক্তিযুদ্ধের ঘোষকের দল হিসেবে তারা তো সাম্প্রদায়িক রাজনীতির দিকে যেতে পারে না। নারীর কর্মঘণ্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো জামাত সামনে নিয়ে আসছে, নারীর যে অধিকার, নারীর সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেখানে যে ইসলামিক দলগুলোর মন্তব্য, সব কিছু মিলিয়ে নারী ইস্যুটিকে যেভাবে সামনে এসছে, তারপরে তো আসলে বিএনপির তার সাথে যাবার কোনো পথই আর খোলা নেই। সবচেয়ে বড় কথা, বিএনপির সামনে এখন অনেকগুলো বড় দায়িত্ব, বিশেষ করে যেই এক দেশ দোষ নির্বাচন হতে যাচ্ছে, অর্থাৎ সমমনাদের নির্বাচন হয়ে যেতে পারে। মাত্র 30টি রাজনৈতিক দল সংস্কার কমিশনে তারা আলোচনা করেছে এবং সংস্কার প্রস্তাব পাশ করেছে, যেটি অনেকটা সরকারের ইচ্ছাতেই হয়েছে। সেখানে কিন্তু আওয়ামী ও সমমনারা সেই আলোচনার বাইরে ছিল। নির্বাচনে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক শক্তি যদি অংশগ্রহণ যেহেতু করতে পারছে না, সেটার অনেক যৌক্তিক কারণও আছে বটে, কিন্তু একদম একেবারেই দলের অংশগ্রহণ এখানে নাই, সেই ভোটগুলোর কি হবে? এরকম বিভিন্ন প্রেক্ষাপটে আসলে আবার যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মতো একটা পুতুল বিরোধী দল নিয়ে বিএনপি এখন জামাতেরকে নিয়ে যায় সংসদে, তাহলে তো সেই একই রকম ধারাবাহিকতা চলে আসে। তো সব কিছু মিলিয়ে নিজেদের অবস্থান তারেক রহমান পরিষ্কার করেছেন, এটা একটা শুভ লক্ষণ। যদিও জামাত বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর বিএনপি নেতৃবৃন্দের সাথে আলাপ করে দেখা করে সমবেদনা জানানোর পর জামাতের আমির বলেছিলেন, বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, ভোটের পর সরকার গঠনের আগে আমরা জনগণের জন্য যা ভালো মনে হয় সেভাবে আমরা কাজ করব, অর্থাৎ একসাথে কাজ করব। তার মানে তাদের ওই ফ্রন্টও তারা খুলে রেখেছিল, যদি কম আসন পাই তাহলে হয়তো জাতীয় পার্টির ভূমিকা আমরা অবতীর্ণ হব। তো তারেক রহমান সেটাকেও নস্যাৎ করে দিয়ে আমাদের আগামী নির্বাচনে অন্তত শক্তিশালী একটা বিরোধী দল যাতে হয়, জনগণের আকাঙ্ক্ষা থাকে, সেটা নিশ্চিত করার চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। অ্যাডভোকেট আবু-হেনা রাজ্জাকী, একদিকে জামায়াত বিএনপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছে, অন্যদিকে আবার জামায়াতের তরফ থেকে ঐক্যমত্য সরকার গঠনের প্রস্তাবও করা হচ্ছে। এই প্রস্তাব কি দেশের স্থিতিশীলতার স্বার্থে, নাকি জামায়াত মনে করছে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার মতো শক্তি এখনো তাদের নেই? ঐক্য সরকার কি ক্ষমতার মসনদে বসার সিঁড়ি? ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 দর্শক শ্রোতা এবং আমার প্রিয় একজন সহ-আলোচক। আসলে আমরা তো শুধু এখানে আলোচনা করতে আসি, আমাদের আর কোনো কাজ নাই। মানে আলোচনা বলতে আমরা যেটুকু বুঝি সেটুকু ডিসকাস করা। যেমন 1.5 শতক পর একটা নির্বাচন আমরা পাচ্ছি, তার মানে আগের যে নির্বাচনগুলো সেগুলোকে আমরা ডিনাই করছি, কিন্তু সময়টা কিন্তু পার হয়ে গেছে। আমার এই যে 1.5 দশক পার হয়ে গেছে এবং তখন তারা যে সমস্ত কর্মকাণ্ড করে গেছে সবই কিন্তু বৈধ, যা নিয়োগ দিছে বৈধ, সব কিছু বৈধ। আসলে আমরা রাজনীতির নামে সময়টা পার হওয়ার পর অনেক কথা বলি, কিন্তু সময় যেটা পার হয়ে যায় সেটা তো ফেরত আসে না, কাজে সবই রাজনীতি। আপনি চিন্তা করেন যে আজকে আমরা যে রাজনীতিতে যে নির্বাচনটায় যাচ্ছি, আমরা কীরকম পরিস্থিতিতে নির্বাচনে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে তো এটাই প্রথম একটা নির্বাচন, যেই নির্বাচনের আগে 1400 লোক মারা গেছে, 30,000 মানুষ আহত হয়েছে, তারপরে আপনার কি বলে সরকার পালায়ে গেল, তার সাথে বায়তুল ক্ষতি, প্রধান বিচারপতিরা পালায়ে গেল, পুলিশ পালায়ে গেল, ইত্যাদি ইত্যাদি বহু ঘটনা। তারপরে আমরা আশা করছি কি একটা সুন্দর নির্বাচন হবে। মানে জিনিসটা এত সিম্পল, এত সহজভাবে আমরা বইলে ফেলাই। এটাই যদি হয় যে এইরকম পরিস্থিতির পর সুন্দর নির্বাচন হবে, তাহলে কি প্রতি 5 বছর পর পর নির্বাচনের আগে আমাদের 1400 লোক মারা দিতে হবে, তারপরে 30,000 লোক আহত হইতে হবে, পুলিশ পালায়ে যেতে হবে, বিচারপতিরা, এইরকম পরিস্থিতিতে সুন্দর নির্বাচন আশা করতেছি, এটা তো আমার কাছে কোনোভাবে মেলেই না। অন্তর্বর্তী সরকারও তো বলছে তারা ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন করতে চায়। অন্তর্বর্তী সরকারকে তো আমি কোনো আইটিমি মনে করি না, কারণ ওনারা একটা প্রেক্ষাপটে বসছেন, ওনাদেরকে বসাই দিছে। এবং আমাদের দেশের রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, মিডিয়া, প্রশাসন সবাই তীর্থের কাকের মতো বঙ্গভবনে বসে ছিল, উনি দায়িত্ব নিছেন। সেদিন কেন সেট করতে পারেন নাই উনি কি কি কাজ করবেন, কয়দিনের মধ্যে নির্বাচন করে যাবেন, সব কিছু তো সেটেল করতে পারতো। আমরা নেপালের দিকে তাকাই দেখি, ফ্রম ডে 1 যেদিন অভ্যুত্থান হয়েছে সেদিন যখন টেক ওভার করছে ওই দিনই নির্বাচনের ডেটটা এই যে সেটেল করতে পারেনি আপনি বলছিলেন, এই অভিযোগ কিংবা এর দায় কি শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়? অন্তর্বর্তী সরকার কেন বর্তাইবেন? কেন আমি বলি, সে তার তো কোনো রেসপন্সিবিলিটি নাই, সে তো একটা টাইম ফর দ্য টাইম বিং এখানে আসছে। আমরা কি করলাম বিষয়টা আমার ওইখানে। যেমন ভাই বললেন হত্যা মামলা বা অন্যান্য মামলা বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি হয়েছে, আই ডু অ্যাডমিট যে ঠিক আছে তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি হয়েছে।
তার মানে আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত তারা হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতিত তারা হয়েছে। আমি যদি ভাইয়ের কথায় ধরি যে তাই হয়, যারা আমাকে সবচেয়ে বেশি নির্যাতিত করলো, ইভেন বিএনপির অনেক লোকজনও মারা গেছে আন্দোলনে, তাহলে সেখানে আমার এখন পর্যন্ত একটা নির্বাচন হইল না। তার আগে আমি স্টেটমেন্ট কেন দিতে যাচ্ছি যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরে আসতে পারে। ঠিক এই মুহূর্তে যদি আপনি এই কথাটা বলেন, এখন পর্যন্ত তো একটা ফেসিজমের গন্ধ যায় নাই। এখন পর্যন্ত বঙ্গবন্ধুর মতো বলতে হয় রক্তের দাগ শুকায় নাই। এই যে রক্তের দাগ শুকায় নাই, তার ভিতরে এই কথাটা বলার পর আমরা কি ধারণা করতে পারি সামনে আমরা কি পেতে যাচ্ছি? আমরা কি সেই সরকারকে আবার পুনর্বাসিত করতে যাচ্ছি, নাকি আবার পারিবারিক রাজনীতি ফেরত নিতে যাচ্ছি? বাংলাদেশের রাজনীতি তো আমরা দেখলাম, এখানে আরো একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন যে কি আপনার বাংলাদেশের রাজনীতিতে মূল প্রতিদ্বন্দ্বী ছিল দুইটা দল, বিএনপি কিন্তু অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাক, বিগত সময়ে তো আমাদের রাজনীতিতে আমরা দেখেছি যে সমীকরণ পাল্টে যায়। ৭১-এর কারণে কিন্তু ইতিহাসের দায় জামায়াতেরও রয়েছে, কিন্তু জামায়াত কিন্তু এখন রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক। যদি প্রাসঙ্গিকতা বদলায় তাহলে সমীকরণ নিশ্চয়ই আবারও বদলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ব্যাখ্যাটা আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাককে আপনি বলছিলেন তারেক রহমান রয়টার্সকে বলেছেন জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা ভবিষ্যতের রাজনীতি করতে পারবেন। আপনি এও বলছিলেন যে এখনো রক্তের দাগ শুকায়নি, কিন্তু আমরা তো দেখেছি যে রাজনীতিতে প্রাসঙ্গিকতা বদলায়। জামায়াতের ইতিহাসের দায় রয়েছে, ৭১-এ বিতর্কিত ভূমিকার পরও এখনো জামায়াত রাজনীতিতে প্রাসঙ্গিক এবং রাজনীতি করে যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এটার জন্য দায়ী তো রাজনীতিবিদরা, মানে বড় দলগুলো, তারাই তো তাকে সবসময় ব্যবহার করেছে এবং সে ব্যবহৃত হয়েছে। আপনি যখন তাকে রাজাকার বলে গালাগালি করবেন, সে তখন ভাববে আমি তো ফ্লোটিং, আমি ভাসমান, আমি কি করব। তা এখন তাকে আওয়ামী লীগও ডেকেছে, বিএনপিও ডেকেছে। এরশাদ বিরোধী আন্দোলন ৩ দলের মিলে আন্দোলন করেছে। আবার স্বাধীনতার পক্ষ শক্তি যখন শেখ হাসিনা ক্ষমতায়, আপনার ২০০১ পর্যন্ত ক্ষমতায়, ৯৬ থেকে ২০০১ পর্যন্ত, তারপর যখন নির্বাচন করলো তখন রাজাকারের সাথে আজকের বিএনপি দুইয়ে একক মানে জোট করে শেখ হাসিনাকে পরাজিত করলো। কে সে? স্বাধীনতার বিপক্ষ শক্তি। তার মানে অল দিজ আর বুলশিট। এখানে যে স্লোগানগুলো আমরা দিচ্ছি স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এর মানুষকে ধোকা দেওয়া। তা না হলে আপনি স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সাথে নিয়ে আপনি যখন স্বাধীনতার পক্ষ শক্তিকে পরাজিত করেন, তারপরে বলবেন প্রাসঙ্গিকতা, তাহলে তো এই যে ২৪-এর আন্দোলনে যে লোকগুলা মারা গেল সেটাও প্রাসঙ্গিক রাজনীতির জন্য। সামনের বছর মানে ৫ বছর পর যদি হয় আবার প্রাসঙ্গিক, তারপর আমরা ভুলে যাব রাজনীতির নামে। এটা কোনো কথা হইল নাকি? আপনি যাকে রাজাকার ইজ ফর অলওয়েজ রাজাকার, আপনি তার সাথে কতক্ষণ মিশবেন তখন ঘ্রাণ পাবেন, যখন লাগবে না তখন গন্ধ পাবেন। এটা তো কোনো থিওরি হইতে পারে না, এটা তো আপনি করতে পারবেন না। অ্যাটলিস্ট রাজাকার যাদেরকে বলবেন তাদের সাথে তো আপনি মিশতে পারেন না। নিশ্চয়ই অবগত আছেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যম দ্য উইকের এক সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেছেন তারা এখন প্রগতিশীল মধ্যপন্থী ইসলামিক দল। সেটা অন্য কথা, আদর্শের পরিবর্তন নাকি আসলে নির্বাচনী সেটা তো অন্য কথা। সেটা হইলো যে আপনি রাজাকার তারে বলতেছেন, তারা নারী বিদ্বেষী বলতেছেন, সবই ঠিক আছে, বলতেছেন নারী বিদ্বেষী। ওই কিছুদিন আগে একটা তার হ্যাক হয়েছিল, তারপরে কি আজে বাজে কথা বলছে নারী সম্পর্কে, সবই আসছে, ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যে কথায় কথায় বলে ফেলি, তার এই যে নারীর কথা বলতেছে আমরা নারী বিদ্বেষী জামাত ফর এক্সাম্পল। আচ্ছা, আমরা গত ৫৩-৫৪ বছর যাবত এই দেশটা তারা পরিচালনা করতেছে, চালাচ্ছে। তারা থেকে তো রাজাকার জামাত তো কখনো এককভাবে ক্ষমতায় ছিল না এই দেশটা চালানোর ক্ষেত্রে। তো এই যে এককভাবে ছিল না, তাতে আমরা কি পাইছি নারীদের পক্ষে? আমরা কি একজন প্রধান বিচারপতি পাইছি, একজন সেনাপ্রধান পাইছি, একজন পুলিশের আইজিপির নারী পাইছি? আদৌ তো পাইনি। এখন আপনি সমস্ত মিডিয়াগুলো দেখেন তো কতজন সিইও আছে, কয়টা পত্রিকার সম্পাদক আছে, যেটা আছে হয় স্বামী সূত্রে পত্রিকার মালিক হয়েছে অথবা বাবার সূত্রে গিয়ে পত্রিকার সম্পাদক হয়েছে। আপনি শীর্ষ নেতৃত্বে নারী ছিল, শীর্ষ নেতৃত্বে নারী ছিল কি নেতৃত্ব করে আন্দোলন করে আসছে, বাপের পরে পাইছে, স্বামীর পরে পাইছে, এটা তো ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। আপনি মাঠ কর্মী হিসাবে আস্তে আস্তে কি হয়ে গেছেন একেবারে প্রধান। আমি তো বললাম কয়জন মানে একজন চিফ জাস্টিস হয়েছে কিনা, একজন সেনাপ্রধান হয়েছে কিনা, এখন পর্যন্ত একজন প্রধান বিচারপতি হয়েছে কিনা নারী তো নাই। বাংলাদেশের রাজনীতি নারীকে কতটা আসলে অনুকূল পরিবেশ দিতে পেরেছে সেটাই বলেন আপনি। তার জামাতকে টানেন কেন? আমরা কি দিলাম ৫৩ বছরে? এখানে তো জামাতের মতো নারী বিদ্বেষী কেউ ছিল না, তাহলে হইল না কেন? সুতরাং এগুলো হইলো কি, কেন আমি বলি জামাতের বিরুদ্ধে করতেই পারে। আমিও তো জামাতকে ভোট দিব না, আপনি দিবেন না, আমি চ্যালেঞ্জ করছি।
উনি দিবেন, আমি চ্যালেঞ্জ করছি, কিন্তু মূল বিষয়টা কোথায়? আমার ভোটার মাহবুব আজিজের ভোট আমি আপনি বলছি কিভাবে চ্যালেঞ্জ আমি বলছি মূল বিষয়টা হলো অন্য জায়গায়। মূল বিষয়টা হলো আপনি জামাত দুর্নীতি করবে, জামাত বিদেশে টাকা পাচার করবে, জামাত মাদক ব্যবসা করবে, তারপরে জামাত কি বলে খুন রাহাজানি করবে, জামাত ধর্ষণের সেঞ্চুরি করবে। এই যে বিষয়গুলা, জামাত আসলে দুর্নীতি আমলাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, এই যে বিষয়গুলো জামাতের ব্যাপারে এইগুলা কেউ বলে যে দুর্নীতি করবে, মাদকের ব্যবসা করবে ইত্যাদি, কিন্তু বলে কি নারী কিন্তু বিদ্বেষী। জামায়াতকে এককভাবে ক্ষমতায় দেখার সুযোগ কি হয়েছে জনগণের? হয় নাই তো, তার না হইলে আপনি বলেন কিভাবে? 2 নম্বর, এটা বললে মানুষ আমাকে বলবে কি আমি জামাত করি, আমি আর্গুমেন্ট করতেছি। অর্থাৎ জামাত আসলে যেটা হবে, যাদের ভয়ের কারণ টাকা পাচার বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, এইটাকে আড়াল করার জন্য নারীকুলের উপর দিয়ে চালাই দিচ্ছে, ভিতরে তাদের ভয় ওইটা, এবং এইটা প্রকাশ করে না, প্রকাশ করলে তারা আতঙ্কিত। আপনি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন এগুলোকে? রাজনৈতিক একটা বয়ান তৈরি করছে, নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী। আজকে বলি, আজকে সমস্ত ছাত্রী হলগুলায় শিবির দিচ্ছে, ওই সাদেক কায়েমের সাথে ডেইলি 20টা নারীর দেখা হয়, আপনি দেখেন না? ছাত্র সংসদ নির্বাচন দিয়ে আসলে জাতীয় সংসদ নির্বাচন আমার যে জামাত সম্পর্কে ধারণা, পরবর্তী জামাত সম্পর্কে ধারণা এক নয়। জনাব মাহবুব আজিজ, এই বিষয়ে আমার একটু কথা বলবার আছে। জি নিশ্চয়ই, এই বিষয়ে কথা বলবার আছে। রাজ্জাকি ভাই বললেন যে দুর্নীতি, ধর্ষণের সেঞ্চুরি, টাকা পাচার এগুলো বন্ধ হবে না বলেই জামাতেরকে নারীর না এগুলো যারা করে তারা আতঙ্কিত। আসলে দেখুন এগুলো কারা করে, পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা বিএনপি করে, জামাত করে না। আপনি দেখুন যে এই যে অনৈতিকতা বা এই দুর্নীতি, শুধুমাত্র কি আর্থিক দুর্নীতি? আপনি গত এই 50 বছরে কোনো প্রগতিশীল আন্দোলনে জামাতকে দেখেছেন? কোনো নারীর এই ধর্ষণের বিরুদ্ধে জামাত দাঁড়িয়েছে? কোনো সংখ্যালঘুর এই যে আপনার দীপুচন্দ্র দাসকে মারা হলো এইভাবে, আপনি দেখেছেন কোথাও জামাতকে একটি বিবৃতি দিতে? এই যে মাদ্রাসায় একের পর এক নানান রকম যে বলাৎকারের ঘটনা ঘটে, কখনো দেখেছেন জামাত একটি কথা বলে? তার মানে কি এই দুর্নীতি জামাত আমরা যে এই সমস্ত বাণিজ্যিকের ঘটনার কথা জানি, আজকে যে এই সমস্ত ইসলামী ব্যাংক নিয়ে যা হয়েছে, এগুলো কি সমস্ত কর্পূরের মতো খালি আওয়ামী লীগ একা একা করেছে? আমরা কি জানি যে এখানে জামাতের যে চরিত্র এবং তারা যে মুনাফিকি করে, সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, বিকালে এক কথা বলে, এইগুলো যদি আমরা মিলাই তাহলে কি পাবো? এই যে আপনি 71 সালে যারা পুরো দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের কাছ থেকে আপনি কোন বিবেকী আচরণ আসলে আশা করেন, প্রত্যাশা করেন? কিন্তু জামাত যে এখন দাবি করছে তারা প্রগতিশীল মধ্যপন্থা ইসলামিক কোনো সময় যে কোনো কিছু দাবি করবে। আমি তো সেই কথাটাই বলতে, আপনি ব্যবহার করছেন না, আপনি দেখুন না, আমরা ব্যবহার করব কেন? আপনি জামাতকে হালকা করেন না। আপনি যখন জামাত ব্যবহার করা হচ্ছে না, তারা সুবিধা পেয়েছে, তারা তো মন্ত্রী বানাইছেন, তারা তো দুধের বালক নয় যে তাদেরকে ফিডার খাওয়াবে কেউ। তারা যখন যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করে তখন তারা বলে যে আমরা উদার মধ্যপন্থী দল হয়ে যাচ্ছি, আবার যখন তারা ইসলামী ভোটকে সব এক বাক্সে নিয়ে যেতে চায় তখন তারা বলে যে হ্যাঁ আমরা ধীরে ধীরে শরিয়া আইন কায়েম করব, কারণ এই মাদক থেকে একবারে শরিয়া আনা যায় না। মাদক মানে যে তাগুদি যে আইন, অর্থাৎ যে প্রচলিত আইনকে তারা তাগুদি আইন বলে। সবচেয়ে ভালো কথা বলেছেন হেফাজতে ইসলামের আমির আজকে, যে জামাতের মতো এত বড় শয়তান আর না, ইসলামের নামে তারা ভণ্ডামি করে। একদিকে তারা বলছে তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আবার অন্যদিকে বলছে তারা ধাপে ধাপে শরিয়া আইন কায়েম করবে। এই তো তারা ধাপে ধাপে করবে, এবং তারা নারীদেরকে দিয়ে ভোট চাওয়াচ্ছে, আবার তারা বলছে নারী প্রধান শীর্ষ নেতৃত্বে যেতে পারবে না। এবং তারা এত বড় একটা দল, তারা যেখানে সংসদে প্রধান আসনে যেতে চাইছে সেখানে তারা নারীদেরকে একটি আসনেও মনোনয়ন দেয়নি। তার মানে আপনি দেখুন যে তাদের কথা এবং কাজে কিরকম অমিল থাকে। এবং তারা কিন্তু গান বাজনার বিরুদ্ধে, তারা কোনো সঙ্গীতের শিক্ষক রাখার বিপক্ষে, কিন্তু তাদের নির্বাচনে কিন্তু আবার ঠিক সঙ্গীত ঠিকই তারা ব্যবহার করছে। অর্থাৎ যখন যা প্রয়োজন হয় তখন তাকে নিয়েই এগিয়ে যাবে জামাত, এবং জামাতকে কেউ ব্যবহার করছে না, জামাতই বরং অন্যের ঘাড়ে চড়ছে। 47 থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 86-তে আওয়ামী লীগের সাথে মিলে যে এরশাদের বিরুদ্ধে এরশাদের যে নির্বাচন হয়েছিল সেখানেও কিন্তু বিএনপির সঙ্গে তারা কথার বরখেলাপ করে আওয়ামী লীগের সাথে মিটে গেছে। আমরা তাকে ঘাড়ে নিচ্ছি কেন? আপনি যে বললেন যে সুনির্দিষ্টভাবে বলেন কারা ঘাড়ে নিচ্ছে? সব রাজনৈতিক দল ঘাড়ে নিচ্ছে। জামাত আসলে এই হবে, আর দেখেন জামাত আসলে এই হবে, আমরা ডিবেট করছি না কেন, জামাত আসলে এই হবে। আর যারা ছিলেন তারা করছেন কি?
মানে যারা ছিলেন তারা করলেন কি গত 53 বছর? বললেন নারীকে আমির বানাবে না, পরিষ্কার বলে দিয়েছে আমি নারীকে আমির বানাবো না, এটা তো ক্লিয়ার। এখন পরিষ্কার করে যদি আপনি বলেন যে না, রাজনীতি ভাই এই প্রশ্নটার উত্তর দেন, পরিষ্কার করে যদি আপনারা এই প্রশ্নটার উত্তর দেন, না এটা প্রাসঙ্গিক। না প্রাসঙ্গিক তো বলছি, এটা মেনে যে জামাত করবে এটা মেনে জামাত করার কিছু নাই, এটা তো আমি আর আপনি বলবো না, এটা গণতান্ত্রিক দেশ। আপনারা রাজনীতি আপনি বারবার বলছেন সবাই জামায়াতকে ব্যবহার করছে, জামায়াত কি তাহলে তুরুপের তাস? কোথায় জামাত হলে তুরুপের তাস? কেমন জানেন, যখন বিএনপি আর আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করে তখন জামাত যেদিকে যায় তারা উইন করে। তাহলে কি রাজনৈতিক দলগুলো জামায়াত কার্ড খেলে? নো আইডিওলজি, রাজনৈতিক দলের কোনো আইডিওলজি নাই, কোনো আদর্শ নাই। তো আছে আইডিওলজি, আপনি জামাতকে ব্যবহার করছেন কেন? সবচেয়ে বড় আইডিওলজি হতে এই যে উনি কিন্তু বলেছেন এই ফাঁকে যখন আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ মুখর হয়, তার মানে আওয়ামী লীগকে যখন বাদ দেওয়া হলো, বাদ দিয়ে এখন জামাতকে বড় করে এই যে দেখানো, এটাই হচ্ছে সেই সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সব কাল্পনিক, পাকিস্তান, সব আফগানিস্তান, কাল্পনিক। এই দিকে যাওয়ার যে এটা তো খুবই একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমরা যদি এই কথা বলি তখন কি হবে, কি দাঁড়াবে? আপনি এই যে ভূ রাজনীতির যে প্রসঙ্গটা আমরা কথা বলি বারবার, এই যে আজকে আপনি বন্দর নিয়ে এত কথাবার্তা হচ্ছে, নির্বাচনের আছে 3 দিন, সরকার দেখে ভূ রাজনীতির বিষয়ে আমার আরো বেশ কিছু প্রশ্ন আছে। যারা বাবু আজিজ, বিরতি নিয়ে আমি আপনার কাছে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাহবুব আজিজ, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, দুজনের কাছে একটি অভিন্ন প্রসঙ্গে প্রশ্ন রাখতে চাই। অন্তর্বর্তী সরকার শেষ সময়ে আপনারা জানেন বেশ কয়েকটি বড় ধরনের চুক্তি সম্পাদন করেছে। আমি যদি দু একটি তুলে ধরি, জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি সই করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া। শেষ সময়ে সরকারের এই তড়িঘড়ি বড় বড় চুক্তিগুলো সই করা কি আন্তর্জাতিক চাপের ফল? ভূ রাজনীতিতে এর গুরুত্ব কতটুকু, মাহবুব আজিজ? জি দেখুন, যে সরকারের আসলে যেই সমস্ত তৎপরতা আমরা শুরু থেকে দেখলাম গত 18 মাসে, তাতে কিন্তু আমাদের নানান রকম আপত্তি আমরা বারবারই জানিয়েছি বিভিন্ন মহল থেকেই, বিশেষ করে যারা বিশ্লেষণ করছেন এই যে সরকারের অদক্ষতা এবং এই তৎপরতাগুলো অনেক রকম সন্দেহেরই আপনাদের এখানে তৈরি করেছে। বিশেষ করে আপনার দেখুন যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, ইতিহাস বিকৃতি, নানান রকমের যে সমস্ত বিষয়গুলো এসে, সাম্প্রদায়িক শক্তির যে উত্থান, এই সমস্ত ব্যাপারগুলোতে সরকারের উদাসীনতা, নির্বিকারত্ব যেমন প্রশ্নের তৈরি করে, একই সাথে এই যে নির্বাচনের ঠিক আগে এই ধরনের তৎপরতা এবং চট্টগ্রাম বন্দরে যা হচ্ছে একেবারে ধর্মঘট এবং নানান রকম পারস্পরিক কথাবার্তা, এবং একটা আমাদের একটি এরকম একটা উন্নয়নশীল দেশে এত বড় একটি সম্পদ কেন এই সরকারকে চুক্তি করতে হবে? রাজনৈতিক সরকার কেন আসবে? আমি সিম্পল বলি আপনাকে, আপনি 3টে চুক্তির কথা বলছেন, বাণিজ্য চুক্তি, সামরিক চুক্তি, পোর্ট নিয়ে চুক্তি। এই সরকার কেন করছে? প্রথম আপনাকে বুঝতে হবে এই সরকারটা কি সরকার। এই সরকারটা তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারটা কি, একজন সরকার চলে গেছেন আর একটা সরকার আসবে, এর মাঝখানে উনি পূর্ণাঙ্গ সরকার, প্রতি মুহূর্তে পূর্ণাঙ্গ সরকার। সেটা ভিন্ন কথা, পূর্ণাঙ্গ সরকার যেটা করে সেটাই করছে এবং সরকারের আকাঙ্ক্ষাটাকে তারা নষ্ট করে। তবে শুরুতে আপনি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ঠিক হয়নি যে তারা কি কি করবে আর কি কি করবে না। সেটা রাজনীতিবিদরা দিতে পারেন নাই ওই দিন বঙ্গভবনে, আমি সেটা বলেছি। কিন্তু উনি পূর্ণাঙ্গ সরকার, আমি আবারও বলছি উনি পূর্ণাঙ্গ সরকার। উনি পূর্ণাঙ্গ সরকার যেভাবে কাজ করে ঠিক সেইভাবে। 5 দিন আগে কেউ এই বন্দর চুক্তি দেয়, কোন রাজনৈতিক সরকারও তো তা করে। রাজনৈতিক সরকার পারবে কি পারবে সেটা, উনি পূর্ণাঙ্গ সরকার। আমি আবারও বলছি সমালোচকরা তো ম্যান্ডেট নিয়ে সমালোচনা করবেই। আপনি তো পারেন নাই বঙ্গভবনে তাকে কাজ বাধ্য করে দিতে যে আপনি এইটুক করে এই করে চলে যাবেন, পারেননি। পূর্ণাঙ্গ তাদের বিবেচনার উপরে মানুষের আস্থা ছিল। রাখেন, তাদের বিবেচনা কি, তারাই টাইম দিচ্ছে, তারা তো গণতন্ত্রের একটা, তারাই টাইম দিচ্ছে আমরা চলে যাব। জুনের 30 জুন 2026 মধ্যে চলে যাবে, এই টাইম কারা দিছে? এই সরকার। রাজনীতিবিদরা আদায় করতে পারেনি। আমি আবারও বলছি, সে যাওয়ার পূর্ব পর্যন্ত যা করবে, আমাকে একটু 30 সেকেন্ড সময় দেন ভাই। এটি ফাইনাল। সেটা হচ্ছে যে একেবারেই এটার কোনো যুক্তিহীন কথা। ভাই আমাকে একটু বলতে দেন যে গণ অভ্যুত্থান যে হলো 24-এর গণ অভ্যুত্থান, এটা তো আকাঙ্ক্ষা ছিল একটা, এটা তো একটা ফুল খেলা নয়, এটা তো একটা মানে যা খুশি তা ঘটেনি। তো এখানে 15 বছর ধরে একটা দুঃশাসন হয়েছে, সেখানে মানুষ রক্ত দিয়েছে, রক্ত দিয়ে একটি সরকার এসেছে। সেই সরকারের কাছে প্রথম দাবিটাই ছিল গণতন্ত্র এবং জবাবদিহিতা। সেগুলা বাদ দিয়ে দেশ আপনারা বিক্রি করে দিবে। দুলাইন মন্তব্য নিয়ে শেষ করব। দুলাইন মন্তব্য, এইটি আমি আবারও বলছি, উনি
নতুন সরকার আসবে, তার কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাবেন। এর পূর্ব পর্যন্ত উনি পূর্ণাঙ্গ সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণাঙ্গ সরকার দেশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করার দরকার নাই।